আসসালামু আলাইকুম। দেখো, তোমাদের এর আগের দিনই করানো হয়েছিল যে কোয়ান্টিজম অর্থাৎ ক্লোরোপ্লাস্ট স্ট্রাকচার। তারপরে একটা গঠন আছে মাইক্রো বডিজ, ওটা তোমরা রিডিং পড়বে। ওটা ইম্পর্টেন্ট কিছু না, ওটা জাস্ট রিডিং পড়ে রাখবে একবার, ওটা আমি শেষে করাবো, ঠিক আছে? তারপরে যে চলে এসো একদম সেন্ট্রোজোম পড়বো আমরা আজকে। ইম্পর্টেন্ট এই সেন্ট্রোজোমের একটা গঠন আছে যে সেন্ট্রিওলের কাট হুইল মডেল, যেটা কিন্তু পরীক্ষার আসার সম্ভাবনা অনেক বেশি। তো সেন্ট্রোজোম কাকে বলবো আমরা? প্রাণীকোষের সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের কাছে অবস্থিত যে তারকাকার মতো কোষ অঙ্গাণু প্রাণীকোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে তাকে বলা হয় সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোম কাকে বললাম? যে তোমরা আগে নাম শুনেছো, কারণ কোষ বিভাজন পড়ার সময় সেন্ট্রোজোম কথাটা ব্যবহৃত হয়ে থাকে। তাহলে কি বললাম? যে প্রাণীকোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছে অবস্থিত যে তারাকার তারার মতো তারকার কোষীয় অঙ্গাণু কি করে থাকে না, প্রাণীকোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে থাকে। প্রাণীকোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে থাকে, বেমতন্তু গঠন করে তাকে আমরা বলছি সেন্ট্রোজোম। অর্থাৎ দেখিয়েছিলাম যে এটা যদি প্রাণীকোষ হয় তো এই প্রাণীকোষের মধ্যে নিউক্লিয়াস থাকবে, আচ্ছা, গলগি বডি থাকবে, রাইবোজোম থাকবে, আর কিছু এই রকম তারকার মতো যে অংশ যাকে আমরা বলছি সেন্ট্রোজোম। যে সেন্ট্রোজোম কি করে কোষ বিভাজনের সময় এটা কি করে থাকে না, এরকম বেমতন্তু গঠন করে থাকে। শুধু তাই নয়, এখান থেকে কি হয় না, এই ধরনের অ্যাস্ট্রাল যে গঠিত দেখা যাচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি গঠন করতে সাহায্য করে। প্রাণীকোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত তারকাকার কোষীয় অঙ্গাণু প্রাণীকোষ বিভাজনের সময় কি করে, এটা হেল্প করে বেমতন্তু গঠন করার জন্য। শুধুমাত্র মনে রাখবে বলেছিলাম যে কোনো অঙ্গাণু পড়ার সময় আমরা প্রথমেই জানবো কি যে সেই অঙ্গাণু কি কি অংশ নিয়ে গঠিত। তাহলে আজকে আমরা বলছি সেন্ট্রোজোম, আমরা দেখবো যে সেন্ট্রোজোমের গঠন। তাহলে সেন্ট্রোজোম 4টে অংশ নিয়ে গঠিত। কয়টি? 4টে অংশ নিয়ে গঠিত, ঠিক আছে? কোন 4টে অংশ? এক হচ্ছে সেন্ট্রিওল, দুই হচ্ছে কাইনোপ্লাজম, তিন হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, আর 4 নাম্বার হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি। তার মধ্যে তোমরা সেন্ট্রোস্ফিয়ার জানো, সেন্ট্রিওল জানো। কোষ বিভাজনের সময় সেন্ট্রিওল গঠিত হয়ে থাকে এবং সেখান থেকে অ্যাস্ট্রাল তারার মতো কিছু রশ্মি বের হয় যাকে বলা হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি। কোষ বিভাজনের সময় তোমরা এইগুলো সম্পর্কে একটু পরিচিত হয়েছিলে। তো এই যে 4টে অংশ নিয়ে সেন্ট্রোজোম গঠিত, কি হয়ে থাকে এই সেন্ট্রিওলের আবার পার্টিকুলার গঠন আছে। পরীক্ষাতে সেন্ট্রিওলের একটা মডেল আছে, কাট হুইল মডেল, আমি পড়াবো। সেটা হচ্ছে পরীক্ষাতে এসে থাকে যে সেন্ট্রিওলের পড়ানো গঠন বা কাট হুইল মডেলটা বর্ণনা করো। যাই হোক, তাহলে এই 4টে অংশ নিয়ে বললাম গঠিত। স্ট্রাকচারটা কেমন হবে? দেখতে তারার মতো, তাই না? সেন্ট্রিওল হচ্ছে আমরা যখন পড়েছিলাম তখন, যখন কোষ বিভাজন পড়ানোর সময় দেখেছিলে তোমরা যে এই যে গঠন যেটাকে বলা হচ্ছে সেন্ট্রিওল, এটা হচ্ছে সেন্ট্রিওল। আর সেন্ট্রিওলের চারিপাশের যে অংশটা যাকে বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার বলা হয়, ওকে? আর এই চারিপাশে যে রশ্মি গঠিত হয়ে থাকে যাকে বলা হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি। এই রশ্মিগুলো কি রশ্মি? অ্যাস্ট্রাল রশ্মি। বোঝা গেছে?
তাহলে সেন্ট্রিওল, এই পুরোটাকে নিয়ে বলবো সেন্ট্রিওল, যেখানে সেন্ট্রিওল পুরোটাকে নিয়ে বলবো সেন্ট্রোজোম। কী দ্বারা গঠিত? সেন্ট্রিওল, সেন্ট্রোস্পিয়ার, অ্যাস্ট্রাল রশ্মি নিয়ে গঠিত হচ্ছে সেন্ট্রোজোম। এরপরে আমরা এইগুলোর মধ্যে তাহলে দেখো সেন্ট্রিওল কাকে বলবো, যদি সাধারণ ভাষায় একটু সামান্যতম করে দেখি তাহলে দেখবো সেন্ট্রিওল হচ্ছে সেন্ট্রোজোমের একদম কেন্দ্রে অবস্থিত 9টি অনুনালিকা নিয়ে গঠিত দুই মুখ খোলা পিপের মতো যে দুটি অংশ পরস্পরের সমকোণে অবস্থান করে। তো সেন্ট্রিওল হচ্ছে কয়টি? 9টি অনুনালিকা। অনুনালিকা এক কথায় যেগুলোকে বলা হয় স্পিন্ডেল বা এরকম তন্তু, এরকম ধরনের 9টি তন্তু নিয়ে গঠিত সমকোণে, এইভাবে সমকোণ বলতে আমরা কোনটাকে বুঝি? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে অবস্থিত 9টি অনুনালিকা দ্বারা গঠিত, যে দুই মুখ খোলা, এই দুই সাইডে হচ্ছে ওপেনিং, অর্থাৎ এই পোর্শনটা ওপেন আর এই পোর্শনটা ওপেন, এইভাবে অবস্থিত, এইভাবে অবস্থিত হচ্ছে। এখানে কয়টি আছে? 9টি অনুনালিকা দ্বারা গঠিত পরস্পর সমকোণে অবস্থিত, যাকে আমরা বলছি সেন্ট্রিওল। ওকে, আচ্ছা কাইনোপ্লাজম, সেন্ট্রোজোমের একদম কেন্দ্রে সাইটোপ্লাজমি, মানে এই যে সেন্ট্রোজোমের একদম কেন্দ্রে যে সাইটোপ্লাজমীয় অংশ থাকে, সে সাইটোপ্লাজমীয় অংশটাকে বলা হচ্ছে, অর্থাৎ অর্ধতরল অংশটাকে বলা হচ্ছে কাইনোপ্লাজম। সেন্ট্রোস্ফিয়ার কি? সেন্ট্রোজোমের মানে বাইরের দিকে অবস্থিত সাইটোপ্লাজম। তাহলে দেখো সেন্ট্রোজোমের মানে একদম কেন্দ্রের দিকে অবস্থিত সাইটোপ্লাজম হচ্ছে কাইনোপ্লাজম, আর সেন্ট্রোজোমের বাইরের দিকে মানে পরিধির দিকে যে সাইটোপ্লাজম অবস্থিত তাকে বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। আর অ্যাস্ট্রাল রশ্মি কি? সেন্ট্রোস্ফিয়ার থেকে বিচ্যুত। সেন্ট্রোস্ফিয়ার কি বললাম? যে সেন্ট্রোজোমের এই পরিধির দিকে অবস্থিত সাইটোপ্লাজম। তাহলে এই পরিধির সাইটোপ্লাজম অর্থাৎ সেন্ট্রোস্ফিয়ার থেকে যে রশ্মি বিচ্যুত হয়ে অনুনালিকা সমূহ মানে তন্তুযুক্ত যে রশ্মির মতো অংশ বেরিয়ে এসছে, যাকে বলা হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি। বোঝা গেছে? তাহলে সেন্ট্রিওল কি, কাইনোপ্লাজম কি, সেন্ট্রোস্ফিয়ার কি, আর অ্যাস্ট্রাল রশ্মি কি, এই তোমাদের এইগুলোর গঠন কিন্তু নেই। অর্থাৎ তোমাদের এই কাইনোপ্লাজমের আলাদা স্ট্রাকচার বা সেন্ট্রোস্ফিয়ারের আবার আলাদা গঠন, আবার অ্যাস্ট্রাল রশ্মির আলাদা গঠন নেই। যদি পরীক্ষায় আসে সেন্ট্রোজোমের গঠন, তখন তোমাকে এই 4টে পয়েন্ট বলার পর এইটার পুরোপুরি বর্ণনা দেওয়া আছে, এগুলো সম্পর্কে এই ডায়াগ্রাম দিয়ে সামান্য এই কথাগুলো লিখলেই হবে, যে কাইনোপ্লাজম হচ্ছে সেন্ট্রোজোমের একদম ভিতরের দিকে সাইটোপ্লাজম, সেন্ট্রোস্ফিয়ার হচ্ছে পরিধির দিকে সাইটোপ্লাজম, এবং অ্যাস্ট্রাল রশ্মি হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার থেকে নির্গত যে রশ্মি তাকে বলা হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি। এটুকু। এরপরে যেটা আছে মেন, যদি সেন্ট্রোজোমের স্ট্রাকচার দেয় তাহলে এইগুলো লেখার পর সেন্ট্রিওলের পরমাণু গঠন করাবো, সেটা করতে হবে। আর পরীক্ষাতে এটা আসার চান্স বেশি যে সেন্ট্রিওলের পরমাণু গঠন উল্লেখ করো। ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস আর এই সেন্ট্রিওলের যে কার্টহুইল মডেল, এটা হচ্ছে পরীক্ষাতে সবথেকে বেশি ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য। ঠিক আছে? তাহলে এই সেন্ট্রোজোমের যদি কাজ বলি তাহলে কাজ কি? একটু আগেই বললাম যে সেন্ট্রোজোমের কাজ হচ্ছে, সেন্ট্রোজোমের প্রধান কাজ প্রাণীকোষ বিভাজনের সময় কি করে? বেম তন্তু গঠন করতে সাহায্য করে সেন্ট্রোজোমের কাজ। দেখো এই সেন্ট্রিওল আবিষ্কার করেছিলেন কে? সেন্ট্রিওল আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী বেনেডিন 1883 খ্রিস্টাব্দে, আর নামকরণ করেছিলেন বিজ্ঞানী বোভেরি 1888 খ্রিস্টাব্দে। তো সেন্ট্রিওল কি বললাম? যে প্রাণীকোষের সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের কাছে অবস্থিত যে দুটি এরকম পিপেটের মতো অংশ, এটাকে বলা হচ্ছে সেন্ট্রিওল। ফাঁপা পাশাপাশি অবস্থিত অনেকটা সমকোণে, এটাকে আমরা বলছি সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল হচ্ছে কি? আবরণী বিহীন, অর্থাৎ সেন্ট্রিওল হচ্ছে আবরণী বিহীন। মানে যদি আমি দেখাই যে এটা এরকম ধরনের যদি স্ট্রাকচার হয় সেন্ট্রিওলের, ওকে, যেটার কিন্তু আবার কোনো আবরণী নেই। ঠিক আছে? প্রাণীকোষ বিভাজনের সময় এই সেন্ট্রিওলগুলো কি হয় না, এরা আবার বিভাজিত হয়ে নিউক্লিয়াসের দুই মেরুর দিকে অবস্থান করে। অর্থাৎ কোষ বিভাজনের সময় দেখেছো, এটা হচ্ছে সেলের মধ্যে অবস্থিত নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয় পর্দা কি হয়? নিউক্লিয়াসের দুই মেরুর দিকে। অর্থাৎ আমরা যদি ছোট্ট করে দেখাই তাহলে দেখা যাবে যে এই বিভাজিত হয়ে এরা এইভাবে দুই মেরুর দিকে গমন করে।
ঠিক আছে। আচ্ছা, এবং এরা বেমতন্তু যে গঠন, সেই বেমতন্তু গঠনের সময় একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে এই সেন্ট্রিওলগুলো। সিলিয়ার ফ্লাজেলা, কিছু কিছু কোষ আছে সিলিয়ার ফ্লাজেলা যুক্ত, সেই কোষের সেন্ট্রিওলগুলো একদম তাদের মূল প্রধান যে অংশ সেখানে অবস্থান করে, যাদেরকে বেসাল বডি বা কাইনেটোজোম বলা হচ্ছে। ঠিক আছে। সেন্ট্রিওল আদি সেন্ট্রিওল থেকে তৈরি হয়, মানে সেন্ট্রিওলের যে প্রথম যখন সৃষ্টি যে বা উৎপত্তি, মানে ফার্স্ট যখন তৈরি হয়েছে সেন্ট্রিওল, সেখান থেকে কি তৈরি হয়েছে না আদর্শ সেন্ট্রিওল। ঠিক আছে। আচ্ছা, দুটি সেন্ট্রিওলকে একত্রে বলা হয় ডিপ্লোজোম। এটা মনে রাখবে যে দুটি সেন্ট্রিওলকে একত্রে কি বলা হয়? ডিপ্লোজোম। একত্রে বলা হচ্ছে ডিপ্লোজোম। ওকে। আচ্ছা, তাহলে আর কোষের সেন্ট্রিওল সর্বদা ডিপ্লোজোম আকারেই অবস্থান করে, কারণ এক অবস্থান করে না, যখনই অবস্থান করে তখন কিভাবে এইভাবে দুটি মানে পাশাপাশি অবস্থান করে। ঠিক আছে, যাদেরকে বলা হচ্ছে ডিপ্লোজোম বলা হয়। তাহলে সেন্ট্রিওল কাকে বলছে? প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে অবস্থিত দুই মুখ খোলা পিপেটের মতো 9টি অনুনালিকা দ্বারা গঠিত যে সমস্ত অঙ্গাণু দুটি পাশাপাশি সমকোণে অবস্থান করে এবং কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠনে সাহায্য করে, তখন তাকে আমরা বলছি সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওলের উৎপত্তি কোথা থেকে? আদি সেন্ট্রিওল থেকে। সেন্ট্রিওল বোঝা গেছে, উৎপত্তি আদি সেন্ট্রিওল। আদি মানে অনুন্নত প্রকৃতির, সেখান থেকে কমপ্লেক্সিটি জটিলতা বাড়িয়ে সেটা কি এসছে? আদর্শতে রূপান্তরিত হয়েছে। বিস্তৃতি, এই সেন্ট্রিওল কোথায় 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 পাওয়া যায়? অ্যামিবা এবং কিছু প্রাণী কোষ ছাড়া সেন্ট্রিওল সব প্রাণীদের সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের কাছে অবস্থান করে। কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে পাওয়া যায়, যেমন কি ছত্রাক আর সিলিয়া, সিলিয়া ফ্লাজেলা যুক্ত কিছু শৈবাল, যেমন হচ্ছে ক্লামাইডোমোনাস। দেখো নামগুলো মনে রাখবে, ক্লামাইডোমোনাস। আর কোথায়? ভলভক্স, ক্লামাইডোমোনাস, ভলভক্স, ব্রায়োফাইটা মানে সমাঙ্গদেহী, টেরিডোফাইটা ইত্যাদি কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল লক্ষ্য করা যায়। আর স্তন্যপ্রায়ী প্রাণীর ক্ষেত্রে কি হচ্ছে? স্তন্যপায়ী যে প্রাণী সেটার ক্ষেত্রে লোহিত রক্তকণিকা বা আরবিসি এবং অণুচক্রিকা ও প্লেটলেট, এটা মনে রাখবে, অণুচক্রিকাতে কি হচ্ছে? সেন্ট্রিওল থাকে না, তাহলে সেন্ট্রিওল কোথায় পাওয়া যায় না? আরবিসি এবং অণুচক্রিকাতে সেন্ট্রিওল অনুপস্থিত থাকে। ঠিক আছে। স্নায়ু কোষে সেন্ট্রিওল নিষ্ক্রিয় অবস্থায় থাকে। স্নায়ু কোষে সেন্ট্রিওল কি অবস্থায় থাকে? নিষ্ক্রিয়। এটা তোমাদেরকে বলেছিলাম যে স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না, কারণ সেন্ট্রোজোম থাকে না, থাকলেও সেটা কি অবস্থা থাকে? নিষ্ক্রিয় অবস্থা থাকে, সেই জন্য বিভাজিত হতে পারে না। আর কোথায় পাওয়া যায়? ছত্রাক, সিলিয়া, ফ্লাজেলা যুক্ত শৈবালে, ক্লামাইডোমোনাস, ভলভক্স, ব্রায়োফাইটাতে। স্তন্যপায়ীর ক্ষেত্রে আরবিসি এবং অণুচক্রিকাতে সেন্ট্রিওল থাকে না। কিছু প্রাণী কোষের ক্ষেত্রে এগুলো পাওয়া যায়। অর্থাৎ অ্যামিবা এবং আর কিছু প্রাণী ছাড়া মোটামুটি প্রাণী কোষে সাইটোপ্লাজমে সেন্ট্রিওল অবস্থান করে। দেখো, প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম একটা থাকে। সেন্ট্রোজোমের সংখ্যা যদি বলি, তাহলে সেন্ট্রোজোম হচ্ছে কয়টা থাকে? একটা, তাই তো। আর সেন্ট্রোজোমের মধ্যে সেন্ট্রিওল থাকে দুটো, আর সেন্ট্রোজোমের মধ্যে সেন্ট্রিওল থাকে কয়টি? দুটি। মনে থাকবে, দুটি সেন্ট্রিওল আর একটা সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের মধ্যে তো সেন্ট্রিওল থাকছে, আর দুটি সেন্ট্রিওল একত্রে থাকলে তখন তাকে কি বলা? একটু আগে বললাম ডিপ্লোজোম বলা হয়। ঠিক আছে, মনে রাখবে। কোষ বিভাজনের সময় এই যে সেন্ট্রোজোম বিভাজিত হয়ে
দুটি অপত্য সেন্ট্রোজোম গঠন করে এবং প্রতিটি সেন্ট্রোজোমে পুনরায় দুটি করে আবার সেন্ট্রিওল, অর্থাৎ সেন্ট্রোজোম যখন বিভাজিত হয়ে পর সেখান থেকে আবার দুটো সেন্ট্রোজোম তৈরি হয়, দুটো সেন্ট্রোজোমের মধ্যে আবার আবার কি হয়, সেখানে সেন্ট্রিওল, আবার অপত্য যে সেন্ট্রোজোম তৈরি হচ্ছে সেখানেও কি হচ্ছে, সেন্ট্রিওল গঠিত হয়ে থাকে। দেখো তোমাদের পরীক্ষাতে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার সেন্ট্রিওলের পরাণু গঠন বা কাঠহুইল মডেল। এটার জন্যই বলছিলাম যে সেন্ট্রিওলের কাঠহুইল মডেল সেটা পরীক্ষাতে আসার চান্স অনেক বেশি আছে এবারে, কারণ গতবারে আসেনি। তো সেন্ট্রিওলের কাঠহুইল মডেল বা পরাণু গঠনে আমরা দেখব যে কি কি অংশ নিয়ে গঠিত। ফার্স্ট আমরা দেখব যে অনুনালিকা। প্রথম আমরা দেখব যে কোন কোন অংশ নিয়ে গঠিত, তারপর আমরা ব্যাখ্যা করব। ফার্স্ট হচ্ছে অনুনালিকা বা এর আরেকটা নাম হচ্ছে মাইক্রোটিবিউল। মাইক্রোটিবিউল বা অনুনালিকা। দুই কি নিয়ে গঠিত, লিঙ্কার। তিন হচ্ছে ইন্ট্রাসেন্ট্রিওলার গঠন। তাহলে এই তিনটে অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে কি না অনুনালিকা বা মাইক্রোটিবিউল, লিঙ্কার এবং ইন্ট্রাসেন্ট্রিওলার গঠন নিয়ে গঠিত হচ্ছে সেন্ট্রিওলের পরাণু গঠন বা কাঠহুইল মডেল। এটা ভালো করে বুঝবে। একটু আগেও বললাম যে সেন্ট্রিওল হচ্ছে যে 9টি করে ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত। এই ত্রয়ী অনুনালিকাটা কি, তাহলে দেখো যদি আমি একটা সেন্ট্রিওলের স্ট্রাকচার আঁকি, সেন্ট্রিওলের বিভিন্ন অংশ, তাহলে কি দেখতে পাবো, ধরো এটা হচ্ছে সেন্ট্রিওল, ঠিক আছে। এই সেন্ট্রিওলকে আমি যদি সেকশন করি, মানে ভালো করে বিভাগ করে আঁকি দেখাই, তাহলে কি দেখতে পাবো যে এই সেন্ট্রিওলের কি কি অংশ দেখা যাবে। দেখো এই সেন্ট্রিওলের মোট 9টি অনুনালিকা দ্বারা গঠিত। 9টি থাকবে টোটাল। 1 2 3 4, টোটাল 9টি, 5 6 7 8। দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এইগুলোকে বলা হচ্ছে অনুনালিকা, ঠিক আছে। তাহলে সেন্ট্রিওলের পরাণু গঠনে আমরা অনুনালিকা হচ্ছে সেন্ট্রিওলের প্রাচীর হচ্ছে কি না 9টি, 1 2 3 4, এই যে দেখতে পাচ্ছ গোল গোল অংশ, এগুলোকে বলা হচ্ছে অনুনালিকা। এই গোল মতো অংশগুলোকে বলা হচ্ছে অনুনালিকা। কয়টি, 9টি অনুনালিকা নিয়ে গঠিত। প্রত্যেকটা অনুনালিকা আবার সমদূরত্বে, মানে এই একটা অনুনালিকা আবার কিছু দূর গিয়ে তারা 3টে অংশে বিভক্ত হয়েছে। বুঝে গেছে, প্রত্যেকটা অংশ আবার 3টে অংশে, মানে অনুনালিকা আবার 3টে করে উপনালিকা তৈরি করে। এই যে অনুনালিকাগুলো 3টে করে আবার ভাগে বিভক্ত হয়েছে, 3টে করে অনুনালিকা গঠন করছে, এদেরকে কি বলা হচ্ছে, এদেরকে বলা যাচ্ছে যে ত্রয়ী অনুনালিকা বা সাবটিবিউল। ওকে, তাহলে দেখো এই কটা অংশ নিয়ে গঠিত, এই একটা আবার পরবর্তীকালে কি হয়েছে 3টে করে অংশ নিয়ে গঠিত। এই একটা আবার 3টে করে অনুনালিকা দিয়ে গঠিত, যাদেরকে বলা আছে কি না ত্রয়ী উপনালিকা। এদেরকে বলা আছে ত্রয়ী উপনালিকা। তাহলে অনুনালিকা বললাম যে 9টি অনুনালিকা দিয়ে গঠিত, যে 9টি অনুনালিকা আবার প্রত্যেকটা এই একটা অনুনালিকা কিছু দূর গিয়ে, এখানে দেখানো হয়নি, এই 9টি অনুনালিকার মধ্যে প্রত্যেকটা অনুনালিকা আবার কিছু দূর গিয়ে তারা 3টে করে আবার উপনালিকায় বিভক্ত। অনুনালিকা বিভক্ত হয়ে 3টে উপনালিকা গঠন করে, আর এই 3টি করে অনুনালিকা একসঙ্গে গঠিত হয়েছে, যার জন্য নাম হচ্ছে ত্রয়ী। বুঝে গেছে, তাহলে এই উপনালিকা বা ত্রয়ী অনুনালিকা বা সাবটিউবিল নিয়ে গঠিত 3টে করে সহযোগী গঠন করেছে। বুঝে গেছে, সহযোগে, অর্থাৎ প্রতিটি অনুনালিকা 3টি উপনালিকা দ্বারা গঠিত। এই যে একটা হচ্ছে অনুনালিকা,
এই অনুনালিকা পরবর্তীকালে বিভাজিত হয়ে আবার এরকমের 3টি উপনালিকা গঠন করেছে। এই 3টে যে অনুনালিকা পরবর্তীকালে বিভাজিত হয়ে আবার যে প্রতিটি অনুনালিকা থেকে 3টি উপনালিকা সহযোগে একটা ত্রয়ী গঠন করেছে, এ করেছে ত্রয়ী উপনালিকা। ওকে, বিজ্ঞানী থ্রেডগোল্ড এই যে গঠন অনুযায়ী তিনি এই যে 3টে অনুনালিকার নাম দিয়েছেন। কি পরবর্তীকালে যখন বিভাজিত হয়েছে নামগুলো কি কি না, একটা দিয়েছেন এ, একদম ভিতরের যে অংশ তাকে নাম দিয়েছেন এ, একদম বাইরের অংশে নাম দিয়েছেন বি, মধ্যে অংশে নাম দিয়েছেন বি এবং বাইরের অংশে নাম দিয়েছেন সি। বুঝা গেছে? একবারে ভিতরের অংশটি এ, মাঝের বি এবং বাইরের সি। অনুনালিকাগুলো উপনালিকা মানে প্রত্যেকটা উপনালিকাগুলোর প্রত্যেকটা গ্লোবিউলার একক নিয়ে গঠিত। মানে এই যে উপনালিকাগুলো বলছি এই এক একটা উপনালিকা আবার কি হচ্ছে এই ধরনের 13টা, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13টা কি দ্বারা গ্লোবিউলার মানে প্রোটিন, গ্লোবিউলার উপ একক দ্বারা গঠিত। ওকে, গ্লোবিউলার, দেখো বোঝা গেছে তাহলে কি বললাম? তাহলে অনুনালিকা কি বললাম যে সেন্ট্রিওলের প্রাচীর 9টি অনুনালিকা দ্বারা গঠিত। এই অনুনালিকাগুলো পরবর্তীকালে আবার বিভাজিত হয়ে কি হতে করেছে 3টে করে উপনালিকা গঠন করেছে, যে 3টি উপনালিকাকে বলা হচ্ছে ত্রয়ী উপনালিকা। আর এই প্রত্যেকটি অনুনালিকা এই যে 3টি অনুনালিকা নিয়ে গঠিত 3টি উপনালিকা নিয়ে গঠিত একটা অনুনালিকা, যে বিজ্ঞানী কি নাম থ্রেডগোল্ড তিনি সেগুলোকে নামকরণ করেছেন। একদম ভিতরের দিকে উপনালিকাকে বলা হচ্ছে এ, মাঝের উপনালিকা বি এবং বাইরের দিকে সি। প্রত্যেকটা উপনালিকা আবার 13টি গ্লোবিউলার উপ একক দিয়ে গঠিত, এটা মাথায় রাখবে 13টি। ওকে, তাহলে এই হচ্ছে অনুনালিকার স্ট্রাকচার। বোঝা গেছে? দেখো লিঙ্কারটা কি, সেকেন্ড হচ্ছে সেন্ট্রিওলের স্ট্রাকচার লিঙ্কার। এই যে 3টি করে বা ত্রয়ী অনুনালিকা যার ভিতরের নাম দিয়েছেন এ, মাঝের বি এবং সি, এই অনুনালিকা নিয়ে গঠিত বললাম সেন্ট্রিওল। তো এই 3টি অনুনালিকার মধ্যে প্রত্যেকটা এই যে ত্রয়ী বলা হচ্ছে ত্রয়ী অনুনালিকা, অর্থাৎ প্রত্যেকটা যেহেতু এক একটা অনুনালিকা 3টি ইউনিটে বিভক্ত তাই একে বলা হচ্ছে ত্রয়ী উপনালিকা। তাহলে এই ভিতরের অংশ এ, এই যে এ উপনালিকার সঙ্গে পার্শ্ববর্তী যে অনুনালিকার যখন সি যুক্ত থাকে একটা ঘন পদার্থের যোজক দিয়ে, যাকে বলা হচ্ছে কি না লিঙ্কার। বোঝা গেছে? তাহলে কি বললাম যে একটা অনুনালিকার এ অংশ বা এ অঞ্চল যখন সি অঞ্চলের সঙ্গে যুক্ত থাকছে তখন সেটাকে কি বলা হচ্ছে, এই যে বলা আছে লিঙ্কার, একে বলা লিঙ্কার। বোঝা গেছে? ক্লিয়ার করো জিনিসটা। তাহলে লিঙ্কার কোনটাকে বলবো? এই যে একে অপরের সঙ্গে লিঙ্ক মানে কানেক্ট বা যোগ করে রাখছে, এই জন্য লিঙ্কার নাম আছে। কার সঙ্গে লিঙ্ক করে নাম আছে? তাহলে অনুনালিকা বললাম 9টি অনুনালিকা দ্বারা গঠিত, প্রতিটি অনুনালিকা 3টে অংশে বিভক্ত। দেখো 1, 2, 3, সেই জন্য একে ত্রয়ী অনুনালিকা বা এটা ত্রয়ী উপনালিকা বলা হয়ে থাকে, যার 3টে অংশ, ভিতরের অংশ, মাঝের অংশ, বাইরের অংশ। এই যে ত্রয়ী অনুনালিকার একদম ভিতরের এ অনুনালিকার সঙ্গে যখন পার্শ্ববর্তী অনুনালিকা সি উপনালিকায় সংযুক্ত, অর্থাৎ প্রতিটি ত্রয়ী উপনালিকার প্রতিটি ত্রয়ীর এ উপনালিকা যখন পার্শ্ববর্তী ত্রয়ী সি উপনালিকার সঙ্গে যেটা ঘন প্রোটিন পদার্থের দ্বারা যুক্ত থাকে তখন তাকে বলা হচ্ছে লিঙ্কার। অর্থাৎ এই এর সঙ্গে কার সি, তাই না? এর সঙ্গে সি, দেখো এই এ এর সঙ্গে সি, এ এর সঙ্গে সি, এ এর সঙ্গে সি। বোঝা গেছে? তাহলে কি বললাম যে প্রতিটি ত্রয়ীর এ উপনালিকা যখন কি হচ্ছে না পার্শ্ববর্তী ত্রয়ীর সি উপনালিকার সঙ্গে কি হচ্ছে, এটা প্রোটিন দ্বারা যুক্ত উপনালিকার সঙ্গে একটা ঘন, দেখো ঘন প্রোটিন দ্বারা সংযুক্ত যাকে বলা হচ্ছে লিঙ্কার।
ক্লিয়ার? তাহলে লিঙ্কার কি? এই যে এ উপনালিকার সঙ্গে যখন সি উপনালিকার যে ঘন যোজক প্রোটিন দ্বারা গঠিত যাকে বলা হচ্ছে লিঙ্কার। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট বললাম যে ইন্ট্রাসেন্ট্রিওলার গঠন। এই যে ইন্ট্রাসেন্ট্রিওলার গঠন এটাকে কি বলছি? কাট হুইল মডেল আমরা বলে থাকছি। ওকে, কোনটাকে? ইন্ট্রাসেন্ট্রিওলার গঠনকে। কেন বলছি? দেখো, সেন্ট্রিওলকে যদি মানে ছেদ করা হয় তাহলে এর কেন্দ্রে একটা গরুর গাড়ি, মানে যদি কেউ দক্ষ করে থাকো, যাদের গ্রামে বাড়ি, তাহলে ভালো করে বুঝতে পারবে যে গরুর গাড়ি একটা চাকার মাঝখানে একটা ফাঁক থাকে, মানে এরকম হয় একটা গরুর গাড়ি চাকার মাঝখানটা এরকম ফাঁক, আর চারিদিকে এরকম কি থাকে? কাঠের তৈরি জিনিস থাকে, একদম সেম স্ট্রাকচার। অর্থাৎ গরুর গাড়ি কাঠের চাকার মতো দেখতে সংগঠন দেখা যায়, একে কাট হুইল মডেল বলা হয়। তাহলে সেন্ট্রিওলকে কাট হুইল মডেল কেন বলা হয়? কারণ যদি সেন্ট্রিওলকে প্রস্থচ্ছেদ করা হয় তাহলে এর কেন্দ্রে একটা, দেখো এর কেন্দ্রে একটা গরুর গাড়ির চাকার মতো একটা স্ট্রাকচার লক্ষ্য করা যায়, এরকম ধরনের একটা গরুর গাড়ির চাকার স্ট্রাকচার হয়ে থাকে, যে জন্য একে বলা হয় যে কি? কাট হুইল মডেল, গরুর গাড়ির স্ট্রাকচার। তাহলে কি বলবে? যে সেন্ট্রিওলের কেন্দ্রে একটা গরুর গাড়ির চাকার মতো সংগঠন দেখা যায়। ওকে, এই যে গরুর গাড়ির চাকার মতো সংগঠন, যেটাকে কি বলা হচ্ছে না? কাট হুইল মডেল। কাট হুইল মডেল অর্থাৎ গরুর গাড়ি চাকার মতো স্ট্রাকচার, জাস্ট এটার জন্য নামকরণ হয়েছে। ওকে, এবারে দেখো এই চাকার কেন্দ্রের দণ্ডাকার অংশটিকে, এই কেন্দ্র অংশটিকে হাব বলা হয়। এই যে ফাঁকা অংশ এটাকে হাব বলা হয়। এই হাব থেকে এরকমের 9টি, দেখো 9টি দণ্ডাকার অংশ নির্গত হয়ে সাইকেলের যে স্পোক হয়, যে সাইকেলের স্পোকের মতো 9টি নালিকা, 9টি অংশ বেরিয়ে হয়েছে এবং প্রত্যেকটি অংশ এ উপনালিকার সঙ্গে সংযুক্ত, তাই তো? কেন্দ্রীয় হাব অঞ্চল থেকে 9টি যে অংশ যুক্ত হয়েছে স্পোকের মতো অংশ, সেই 9টি স্পোক যেগুলোকে বলা হয় স্পোক, এই যে স্পোক বলা হয়, এই স্পোকগুলো কার সঙ্গে যুক্ত না? এ উপনালিকার সঙ্গে যুক্ত। কারণ এই প্রত্যেকটা উপনালিকার ভাগ বললাম কি কি? অনুনালিকা 3টে উপনালিকা দিয়ে গঠিত, একটা হচ্ছে এ উপনালিকা, বি উপনালিকা, সি উপনালিকা, তার মধ্যে এই স্পোকগুলো আবার প্রত্যেকটা এ উপনালিকার সঙ্গে সংযুক্ত। ঠিক আছে, সেন্ট্রিওলকে বেষ্টন করে আবর্তে একটা বাল্বের মতো স্ফীত অনুনালিকার অংশ গঠিত হয়েছে। ওকে, একে সেন্ট্রিওল স্যাটেলাইটও বলা হয়ে থাকে। তাহলে সেন্ট্রিওলের পরমাণু গঠন বোঝা গেছে। 1 হচ্ছে অনুনালিকা, 2 হচ্ছে লিঙ্কার, 3 হচ্ছে কি? ইন্ট্রাসেন্ট্রিওলার স্ট্রাকচার। কিছু না, অনুনালিকা হচ্ছে যে সেন্ট্রিওলার এই যে 9টি অনুনালিকা দিয়ে গঠিত, যে প্রত্যেকটা অনুনালিকা আবার 3টি উপনালিকা দ্বারা গঠিত, উপনালিকা এ বি সি, যাকে ত্রয়ী উপনালিকা বলা হয়ে থাকে বা ত্রয়ী অনুনালিকা বলা হয়ে থাকে। প্রত্যেক একদম ভিতরের উপনালিকাকে বলা হচ্ছে এ, মাঝের বি এবং পাশে হচ্ছে সি। ওকে, আর প্রত্যেকটা বললাম যে এই উপনালিকা বা ত্রয়ী উপনালিকা আবার কটা? 13টা গ্লোবিউলার প্রোটিন দ্বারা যুক্ত থাকে। ওকে, তারপর বললাম লিঙ্কার। লিঙ্কার হচ্ছে কি? এই যে সেন্ট্রিওলার স্ট্রাকচার, যেটা এ উপনালিকার সঙ্গে সি উপনালিকার সংযুক্ত থাকে একটা ঘন প্রোটিন যোজক দ্বারা, যাকে বলা আছে লিঙ্কার। আর কি স্ট্রাকচার দেখা যায়? ইন্টারসেন্ট্রিওলার স্ট্রাকচার, অর্থাৎ ভিতরের অংশটা যদি লক্ষ্য করা যায় সেন্ট্রিওলের, দেখা যাবে কি যে গরুর গাড়ির চাকার মতো স্ট্রাকচারটা দেখা যায়। গরুর গাড়ির চাকার যেমন হয় ঠিক সেরকম কেন্দ্রের সংগঠনে হওয়ার জন্য একে কাট হুইল মডেল বলা হয়ে থাকে। ওকে, আর কি? এই গরুর গাড়ি চাকার মতো এর কেন্দ্রের যে অংশটি, স্ফীত অংশটি, যাকে হাব বলা হয়েছে, এই হাব থেকে 9টি দণ্ড নির্গত হয়ে, যাকে সাইকেলের স্পোকের মতো, যাকে স্পোক বলা হয়ে থাকে। এই স্পোকগুলো কার সঙ্গে যুক্ত? অনুনালিকা এ এর সঙ্গে যুক্ত বা সংযুক্ত। ওকে, তাহলে এই হচ্ছে তোমার গঠন। ঠিক আছে, সেন্ট্রিওলের পরমাণু গঠন। দেখো, সেন্ট্রিওল রাসায়নিক কী কী উপাদানে গঠিত? সাধারণত গঠিত হচ্ছে তোমার কি? প্রধানত এখানে থাকে প্রোটিন। প্রধানত এটা কি দ্বারা গঠিত? প্রোটিন, কিছু লিপিড থাকে ও এটিপি নিয়ে গঠিত, এবং এর মধ্যে ডিএনএও থাকে, কারণ সেই জন্যেই তো বিভাজিত হতে সক্ষম না, ডিএনএ থাকে বলে। তাহলে কী কী অংশ নিয়ে গঠিত? প্রোটিন, লিপিড এবং এটিপি। এর কাজ কি? এর কাজগুলো বলবে। প্রধানত প্রাণীকোষ বিভাজনের সময় এটা বেমতন্তু গঠনে সাহায্য করে। তাহলে এর কাজ হচ্ছে বেমতন্তু গঠন করা,
ডিম্বতন্তু গঠন করে। আচ্ছা, কোষ বিভাজনের শেষে এটা কি করে না, কোষ বিভাজনের শেষে এটা ক্রোমোজোমীয় প্রান্তে গমনে সাহায্য করে শুক্রাণুর পুচ্ছ, অর্থাৎ এই যে শুক্রাণু, এই শুক্রাণু যে টেল পোর্শন, সে পুচ্ছ গঠন করতে সাহায্য করে হচ্ছে সেন্ট্রিওল। ওকে, তাহলে সেন্ট্রিওলের পরাণু গঠন বা কার্টিউল মডেলটা করে রাখবে, আর তার সঙ্গে সেন্ট্রিওলের সঙ্গে সেন্ট্রোমিয়ারের পার্থক্যটা করে রাখবে। আর কার্টিউল মডেল বারবার বলছি, অতি সহজ একটা জলের মতো স্ট্রাকচার, রিডিং পড়বে, ছবিগুলো প্র্যাকটিস করবে, হয়ে যাবে।